আজ অনেক দিন পর ক্যাম্পাস দ্বিতীয়বারের জন্য বন্ধ দিচ্ছে। খুব ভালো লাগছে, তাই হোস্টেলে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। তখনই পেছন থেকে কেউ ডাক দিয়ে বলে ওঠে, কি রে বন্ধু, অবশেষে তো আমাদের ফাইনাল ছুটিটা হয়ে গেল। এখন ক্যাম্পাসটা বন্ধ, তাহলে কি গ্রামে চলে যাবি? দেখি কোথায় যাওয়া যায়। আব্বু কল করবে, কারণ আব্বু তো জানে আজকে আমার ক্যাম্পাস বন্ধ। তাহলে বন্ধু চল একটু ঘুরে আসি, তারপর না হয় এই হস্টেলে যাস। আচ্ছা চল তাহলে, আমরা গিয়ে নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। তুই দাঁড়া, আমি বাইকটা বের করছি। আপনাদের তো আমার পরিচয়টাই দিলাম না। যত সময় ধরে রনি বাইকটা বের করছে, এর মধ্যে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ আহমেদ, পরিবারের একমাত্র সন্তান। আমি পড়াশোনার জন্য ঢাকা থেকে রাজশাহী এসেছি। এইবার অনার্স ফাইনাল ইয়ারে এক্সাম দিয়েছি। আপনাদের পরিচয় দিতে দিতে রনি বাইক নিয়ে এসেছে। আমার একটাই বন্ধু, সেটা হচ্ছে এই রনি। আমি বাইকে উঠি। রনি বাইক চালিয়ে নদীর পাড়ের কাছে যেতে লাগলো। দোস্ত, আমাদের কপালে কি কোনো রমণী আসবে না? জানি না রে, আল্লাহ পাক যা লেখা রেখেছে তাই হবে। বন্ধু, একটা ভয়ে আছি। তোর আবার কিসের ভয়? হারামি, শুনেছি লয়াল ছেলের কপালে নাকি 12 ভাতেরই মেয়ে জুটে। দুঃশালা, যে যেমন সে তেমনই পাবে। ওহ আচ্ছা, তাহলে ভরসা দিচ্ছিস, তাহলে সমস্যা নেই। একটু সময় পর আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। আমি আর রনি দুজন একটা টেবিলে বসে রইলাম আর নদীর ঢেউ দেখতে লাগলাম। তুই এখানে বস, আমি গিয়ে পানি নিয়ে আসি। কথাটা বলে আকাশের কাছ থেকে কিছুটা দূরে পানি আনতে গেলাম। তখন খেয়াল করলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার চুলগুলো খোলা, আর এতই লম্বা চুল যে চুলগুলো মেয়েটার মুখে এসে পড়তে লাগলো। মেয়েটা যখন পেছনে ফিরে তাকায়, তখন মেয়েটাকে দেখে আমি একদম ক্রাশ খেয়ে গেলাম। অপরূপ এক সুন্দরী। মেয়েটাকে দেখে মনে হয় না এত বয়স হয়েছে, হয়তো বা আমার থেকে 2-3 বছরের ছোটই হবে। হঠাৎ করে খেয়াল করলাম মেয়েটা কি যেন করতে লাগলো। সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি কিছু হারিয়ে গেছে? আসলে আমার একটা ডায়মন্ডের রিং হারিয়ে গিয়েছে। আমাকে আপু আমার জন্মদিনে গিফট করেছিল, কিন্তু আমি মাত্রই বলে দিলাম এর মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু খুঁজেই পাচ্ছি না। মেয়েটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমিও মেয়েটার সাথে করে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার হাতে মেয়েটার রিংটা চলে আসে। তখন মেয়েটাকে বলি, আমি কিন্তু আপনার রিংটা খুঁজে ফেলেছি। কথাটা শুনে মেয়েটার মুখে হাসি চলে আসে। তখনই মেয়েটা ভ্রু মুচকে বলে, দেন আমার রিংটা। দিব, কিন্তু একটা শর্তে। মানে, আমার জিনিস আপনি আমাকে দেবেন, এতে আবার শর্ত কিসের বুঝলাম না। ঠিক আছে, নিজের জিনিস নিজে খুঁজে নিন। কথাটা বলেই রিংটা ফেলে দিব। মেয়েটা আবারও বলে ওঠে, সরি সরি, এমনটা করবেন না। আসলে এটা আমার খুবই প্রিয়, কারণ এটা আমার মায়ের। বাবা আমাকে দিয়ে বলেছিল আমি নাকি আমার মতো হয়ে গেছি, তাই এটা আমাকে যত্ন সহ রাখতে বলেছে। আচ্ছা বলেন, আপনি কি চান আমার কাছে? মেয়েটার কথায় খুশি হয়ে মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, আমি আপনার থেকে বেশি কিছু চাই না, আপনার ফোন নাম্বার আর আপনার ফেসবুক আইডি। মেয়েটা আমাকে মাথার থেকে শেষ পর্যন্ত দেখলো, এরপর তার নাম্বার আর ফেসবুক আইডিটা আমাকে দিল। রনি সে কখন গিয়েছে, এখনো আসে না পানি আনতে? এত দেরি হয় নাকি? আমি টেবিল থেকে উঠে যখনই যাব, বাতাসের কারণে বালু এসে আমার চোখে পড়ে। চোখ ডলতে ডলতে যাচ্ছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কাতে পড়ে যাই। আমি মেয়েটার গায়ে এসে পড়ি। তখনই ধাক্কা দিয়ে মেয়েটা আমাকে ফেলে দিয়ে বলে ওঠে, এই, আপনি অন্ধ নাকি? চোখে কিছু দেখেন না? আপনি কি তিনকানা যে যেখানে সেখানে এসে ঘুরে পড়ে যাচ্ছেন? দেখুন, এভাবে কথা বলবেন না। আমি হয়তো বা দেখিনি, তার জন্য এমনটা হয়েছে। তাই বলে আপনি আমাকে এইসব বলতে পারেন না। যখন ভালোভাবে মেয়েটার দিকে তাকাই, আমি যেন এক অপরূপ সুন্দরীর সামনে দাঁড়িয়ে রইলাম। প্রথম দেখায় যেন আমি মেয়েটার মায়ায় পড়ে গেলাম। আশেপাশে ভালো করে লক্ষ্য করলাম যে সব ছেলে শুধু মেয়েটার দিকেই তাকিয়ে রইল। তোদের মতো ছেলেকে না আমি ভালো করেই জানি। তোমরা মেয়ে দেখলেই শুধু ঢলে পড়তে যাও, এটাই যে তোমাদের স্বভাব। এসব কিন্তু একদম ঠিক না। আপনি কারো চরিত্র সম্পর্কে এইভাবে বলতে পারেন না। আমার বিষয়ে কতটুকু জানেন আপনি? তোমার এখন কথার ধরন শুনেই তো আমি বুঝতে পারছি যে তুমি কেমন। তুমি কি ভেবেছো একটু স্মার্ট হলেই কি, একটু সুন্দর হলেই কি মেয়েরা তোমার প্রেমে পড়ে যাবে? এখন তো প্রচুর রাগ হচ্ছে আমার। আপনি নিজেকে কি ভাবেন, হ্যাঁ? তখন এই মেয়েটা আমার কাছে এসে আমার কলার ধরে বলে ওঠে, এই ছেলে, তুমি কোন দেশের রাজকুমার যে তোমার সাথে ঠিকভাবে কথা বলতে হবে? দেখে মনেই হচ্ছে পিচ্ছি ছেলে, আমার থেকে অনেক ছোট, আবার বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। আপনাকে কি মনে হয় আপনি আমার থেকে বড়? হ্যাঁ রে, আপনাকে তো বড় মনে হয় না, আপনাকে তো মনে হয় পেতনি।
কি বললি তুই? আমি পেতনি? আমি যদি পেতনি হই তাহলে তুই হচ্ছিস ওই পেতনির জামাই, আর তুই হচ্ছিস বাদর হনুমান। এসবের কিছুই আমি না, বরঞ্চ এসব আপনার পেশার জামাই, আপনার সব কিছু, আপনার বয়ফ্রেন্ড। তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। তোর মতো পিচ্ছির এত সাহস কি করে হয় যে আমার মুখে মুখে কথা বলিস? তোর মতো কত ছেলে আমি যে টাইট করে দিয়েছি তুই নিজেও জানিস না। আপনি তো আমাদের প্রফেসর, তাই আপনি শাসন করে এসেছেন। যান যান, এসব লেকচার অন্য কোথাও গিয়ে দেখান। এসব এখানে বাজারে বেচা যাবে না। আজ পর্যন্ত এই নীলা চৌধুরীকে কেউ অপমান করতে পারলো না, তুই আমাকে অপমান করলি। এর প্রতিশোধ কিন্তু আমি তোর থেকে হাড়ে হাড়ে নিব। কেন? পরে কেন নেবেন? এখনই নেন না, দেখি না আপনি কি করতে পারেন। আমি তো ভুলে গিয়েছি, আপনি তো পেতনি, আমার ঘাড়ে উঠে বসবেন। ঘাড়ে উঠি তার আগে ঘাড় মটকাবো শয়তান। আমি আর শ্রাবণী কথা বলছিলাম, তখনই খেয়াল করলাম যে আকাশ একটা মেয়ের সাথে দাঁড়িয়ে ঝগড়া করছে দূরে। আকাশের কাছে চলে গেলাম আকাশ বলে ডাক দিয়ে। তখনই লক্ষ্য করলাম আমার পাশে থাকা মেয়েটাও আপু বলে দৌড় দিল। তার মানে মেয়েটার বোনের সাথে ঝগড়া করতেছে আকাশ। হায় রে আকাশ, তুই তো ভাই দেখছি আমার প্রেম করার আগেই তুই ব্রেকআপ করিয়ে ফেলবি। আকাশকে গিয়ে ধরতে আকাশ বলে ওঠে, এই শয়তান মেয়েটা আমাকে কিনা কি বলছে, আমি নাকি বাদর হনুমানের মতো দেখতে? আমি এমন ঝগড়াটো মেয়ে আমি আমার লাইফেও দেখিনি। তোর মতো পিচ্চি ছেলে যে এত ঝগড়া করতে পারে আমি কখনো আগে দেখিনি। যদি তোকে না দেখতাম তাহলে জানতামও না। আপু চুপ করো না, আমরা এখানে এসেছি ঘুরতে, তুমি এসব কেন করছো? আমাকে ছেড়ে দে। এই শয়তানি কত বড় সাহস আমাকে পেতনি বলে! ওর ওর মতো বেয়াদব ছেলেকে আমি পিটিয়ে সোজা করেছি। আপনি তো করবেনই, কারণ আপনি তো দারোগা, আর দারোগার মতোই কাজ কারবার আপনার। শ্রাবণী তুমি তোমার আপুকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি আমার বন্ধুকে নিয়ে যাচ্ছি। রনি আমাকে ধরে ওখান থেকে নিয়ে যায়। বুঝলাম না মেয়েটার নাম কি করে জানলো। ও তখন ওকে জিজ্ঞেস করলাম, কিরে তুই এই মেয়েটার বোনের নামটা কি করে জানলি? আরে ভাই বলিস না, আমি যখন এখান থেকে যাই এরপরে আমি মেয়েটাকে দেখে আমার ভালো লেগে যায়, মনের মধ্যে ঘন্টা বেজে যায়। আমি তাই মেয়েটাকে ইমপ্রেস করার জন্য মেয়েটার কাছে যাই, এরপর সব কিছু খুলে বলি। হরামজাদা, তুই শেষমেশ আমার শত্রুর প্রেমে পড়ে গেলি। ভাই তুই এসব বাদ দে, এখন চল। রনি আমার হাত ধরে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। আমি আর রনি দুজনে হোস্টেলে চলে আসি। হোস্টেলে এসে বসে রইলাম। না বন্ধু, তুই যাই বলিস, মেয়েটা দেখতে যত সুন্দর এর থেকেও বেশি ভয়ানক মেয়েটা। আমার মনে হয় মেয়েটা জন্মের পরে মেয়েটার মাতাকে মধু দিয়ে দেয় নাই, তাই তো মুখে শুধু তেতো কথা, কোনো ভালো কথাই নেই। ঠিক আছে ভাই, বাদ দে এখন, তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, কারণ মেয়েটার সাথে ঝগড়া করে প্রচুর পরিমাণ হাঁপিয়ে গেছি। আর মেয়েটাও কেমন ঝগড়াটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করলো। সকালবেলা আমি আর রনি যেহেতু ক্যাম্পাসটা বন্ধ তাই হাঁটতে বেরোলাম। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আব্বু বলে ওঠে, আকাশ বাবা, কেমন আছিস তুই? খাওয়া দাওয়া করছিস নাকি? আর তোর ক্যাম্পাস তো 2 দিন বন্ধ। আমি তোকে কল করিনি, কারণ তোকে কিছুদিন পর আমি আসতে বলবো। ও কিছুদিন পর কেন বলবে, এখন নয় কেন? আরে কিছুদিন পর তোর বড় চাচা তো ভাই বিদেশ থেকে আসবে, আর ওর জন্য মেয়ে দেখেছে, তোর চাচার বন্ধুর একটা মেয়েকেই। তাহলে তো ভালোই হবে, বিয়েতে অনেক মজা হবে। বড় ভাই আসলে বড় ভাইয়ের বিয়েতে ভালোই আনন্দ করতে পারবো। এখন বল, তোর তোর শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক আছে তো? খাওয়া দাওয়া করিস তো নিয়ম মতো? আরে আব্বু, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমাদের আর কয়েকটা ক্লাস আছে, এরপরে ফাইনাল এক্সাম। তোর আম্মু তোর সাথে কথা বলবে, তোর আম্মুর সাথে কথা বল। আব্বু আম্মুর কাছে ফোনটা দিল। আমি আম্মুকে সালাম দিলাম, তখন আম্মু বলে ওঠে, বাবা তুই নিজের খেয়াল রাখিস তো, ঠিক মতো এখানে থাকলে আমি সবসময় তোকে ডেকে খাওয়াতাম, ওখানে ঠিক মতো খাচ্ছিস তো? আরে আম্মু, তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না, আমি এখানে ঠিক মতোই খাওয়া দাওয়া করছি, এসব নিয়ে ভেবো না তো তুমি। এখন তুমি বলো, তুমি কি ঠিক মতো মেডিসিন নিচ্ছ, নাকি যদি মেডিসিন না নাও তাহলে কিন্তু আমি তোমার কাছে আসবো না। আরে না রে বাপ, আমি মেডিসিন ঠিক মতোই নিচ্ছি, তোর এসব নিয়ে একদম চিন্তা করা লাগবে না। তাহলে ঠিক আছে, আমার আর কোনো চিন্তা নেই। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কটা কেটে দেই। রনির দিকে তাকিয়ে দেখি হারামজাদা মেয়েটার সাথে মনে হচ্ছে চুটিয়ে প্রেম করছে। ওর কাছে গিয়ে মাথায় একটা গাঁটি মেরে বলে উঠি, হারামি, ভালোই তো চুটিয়ে চুটিয়ে প্রেম করছিস।
তাও আবার আমার শত্রুর বোনের সাথে। যাই হোক, তুই ওর বোনকে পটিয়ে এনে তারপর না হয় ওকে আমি এমন অবস্থা করব যে ও সারা জীবন আমার কথা মনে রাখবে। ওর কত বড় সাহস, ও আমাকে এত কিছু বলেছে। আমার এখনো রক্ত গরম হয়ে আছে। ভাই, এত রক্ত গরম করা ঠিক না। দেখা গেছে তখন মেয়েটা তোকে পেটাতে লাগলো। তখন তুই কি করবি যদি মেয়েটা আমাদের চার ভার্সিটিতে চলে আসে? তুই কি ভাবছিস আমাদের ভার্সিটি আসবে আর আমি ওকে এমনি এমনি ছেড়ে দেব? আচ্ছা ঠিক আছে ভাই, তুই পরে দেখিস। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল বাসায় ফিরি। সারাদিন তো হাঁটাহাঁটি করলাম অনেক। আগামীকালকে আবার ভার্সিটি খুলে যাবে, তাই যেতে হবে। আমি আর রনি ওখান থেকে সোজা হোটেলে চলে আসি। হোটেলে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ আগামীকালকে আবার আমাদের ভার্সিটি খুলে দেবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর রনি দুজনেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। 5 মিনিটের মধ্যে চলে আসলাম ভার্সিটির একপাশে। বাইকটা রেখে দুজনেই ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতেই তখনই আমাদের ডিপার্টমেন্টে অনেকেই বলতে শুনেছি যে আমাদের নতুন স্যার নাকি চলে গিয়েছে, তাই নতুন একজন এসেছে। উনি নাকি খুবই রাগী একজন মানুষ। আমি আরও রনির দিকে তাকালাম, আর রনি আমার দিকে তাকিয়ে হাসা শুরু করলো। আসলেই মামা, আমাদের ইংলিশ টিচারটা যে এতটা পাগল থাকবে আমি ভাবিনি। আমাদের দুইটা কথায় এতটা ভয় পেয়ে যাবে যে একেবারে ভার্সিটির থেকেই পালাবে, আমি একবারও ভাবতে পারিনি। শালা অনেক প্যারা দিয়েছে আমাদেরকে। এখন হারামজাদা বোঝো প্যারা কাকে বলে। আর একবার যদি ওকে আমি দেখতে পাই তাহলে শালাকে এমন চিকিৎসা দিব যে ওই শালা জীবনে মনে থাকবে। শালার চরিত্র খুবই খারাপ, তাই তো এমনটা করেছি। ওসব বাদ দে, সব থেকে ওটাই নোংরা আর খারাপ ছিল। ওকে এখন ছাপাই করেছি। এখন দেখা যাক নতুন কোন কোন টিচার আছে। আসলে ভার্সিটিতে আমি, রনি আর আমাদের আরেকটা বন্ধু আছে ঈশান। আমরা তিনজনে এই ভার্সিটিটা কন্ট্রোল করি। তখনই পেছন থেকে কারো ডাক। কি রে হারামিরা, কি করিস? তোরা তো দেখি ভুলেই গিয়েছিস, আমাকে একটা কলও করলি না। শালা, তুই যে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিস, তাকে আমাদেরকে একটাবারও বলেছিস যে আর বস্তি কুত্তাদেরকে নিয়ে যায়? আমি আমার আরে ভাই, নতুন গার্লফ্রেন্ড কিভাবে আমাকে বাধ্য বাঁধিস না, না হলে চলে যাবে। ভাই হচ্ছে নাম্বার 1। তোর কয়টা যে গার্লফ্রেন্ড লাগে? ওইসব বাদ দে, এখন শুনেছি নাকি ভার্সিটিতে নতুন ইংলিশ টিচার নিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি। এখনো দেখি নাই। উনি আমাদের ম্যাডাম হবে, স্যার না। কারণ উনি একজন মেয়ে, কিন্তু মজার বিষয় উনি কিন্তু ম্যারিড না, এমনকি কোনো ডাবলও না, এবং সিঙ্গেল পিওর। তুই কাকে কি বলেছিস? এই হারামজাদা তো তার মনটা একটা পিচি মেয়েকে দিয়ে এসেছে। ও বন্ধু, তাই নাকি? তাহলে তো আজকে তোকে ট্রিট আমাদের দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, চল এখন ওকে ধরে নিয়ে যাই। এরপর না হয় আমরা খেয়ে বের হয়ে যাব। রনিকে ধরে আমরা ডিজাইন জুড়ে ইনস্টলমেন্টে নিয়ে যাই। এরপর খাওয়া দাওয়া করতে করতে খেয়াল করলাম যে সময় হয়ে গেছে। বন্ধু, আজকে তো আমাদের নতুন ইংলিশ টিচার। উনি তো শুনেছি অনেক রাগী। এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, এখন গেলে যদি কিছু বলে। আরে কিছুই বলবে না, চল আগে গিয়ে দেখে আসি, এরপর না হয় দেখি কি বলে। এরপর আমরা তিনজনে ক্লাসের ভিতরে প্রবেশ করব। ঠিক তখনই দেখলাম যে ভিতরে একটা মেয়ে পড়াচ্ছে, মানে আমাদের ক্লাসের নতুন ম্যাডাম। আমরা তিনজনে দাঁড়িয়ে রইলাম। তখনই আমাদের দিকে ম্যাডাম তাকাতেই প্রথমে সবার আগে আমি চমকে উঠলাম, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে মেয়েটা যে আর কেউ না, ওই দিন ঝগড়াটে যে মেয়েটার সাথে করেছিলাম সে মেয়েটা। মেয়েটাকে দেখার সাথে সাথে আমার যেন হাঁটু কাঁপা শুরু করলো। আমার এমন অবস্থা দেখে আরো অনেকে হাসতেছে। হারামজাদাকে কি কি করতে মন চাইছে আল্লাহ জানে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ক্লাসে পিনপতন নীরবতা। আমার চোয়াল শক্ত, বুকটা যেন কেঁপে উঠছে। এই বুঝি ও বলে এই তো বাদর হনুমান, কিন্তু না, মেয়েটা মানে নীলা চৌধুরী এখন সম্পূর্ণ আলাদা। ঠান্ডা মাথার, একটা বন্ধ আগুন যেন ওর চোখে। নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, তোমরা তিনজন নতুন ছাত্র? ঠিক আছে, বসো, ক্লাস শুরু করছি। রনি ফিস করে বলল। ভাই, ঝড় আসতেছে মনে হয়, সামলে চলিস। আমি চুপচাপ বসে পড়লাম। ভেতরে ভেতরে মনে মনে মেয়েটা কি আমাকে ছেড়ে দিবে এত সহজে? না, মনে তো হয় না। কিন্তু নীলা ম্যাডাম এত সহজে ছাড়বেন কেন? ক্লাস চলাকালীন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলেন, তোমার নাম আকাশ, তাই না? আমি গলা খাকারি দিয়ে বললাম, জি ম্যাডাম। তোমার উচ্চারণ খুব বাজে। গতবারকার ইংরেজি টিচার কি তোমাকে শিখিয়েছে কিছু? ক্লাসের সবাই হেসে উঠল।
আমার মুখটা গরম হয়ে গেল। আমি চুপচাপ মাথা নিচু করে নিলাম। নীলার চোখে চোখ রাখলেন। মনে হচ্ছিল সেই ঝগড়াটে মেয়েটা আমার সামনে আবার ফিরে এসেছে। বাট দিস টাইম শি চেঞ্জ। ক্লাস শেষে আমি বাইরে বের হতেই রনি আর ঈশান এসে পড়ল। হারামজাদা ক্লাসে তো তোকেই পিষে দিল, কি হবে এখন? আমি বলি শুন, এই ম্যাডামের সাথে রাগ করে লাভ নেই, প্ল্যান করে ওকে ইমপ্রেস করতে হবে। আমি মাথা নেড়ে বললাম, প্রেম নয় ভাই, এখন পড়ালেখা। ও তো একদম পাগিনী টাইপ, কিন্তু মনে মনে একটু অদ্ভুত কৌতূহল জন্ম নিচ্ছে। কে এই নীলা চৌধুরী আসলে? এমন রাগী অথচ আত্মবিশ্বাসী মেয়ে, যার ভিতর এক ধরনের আভিজাত্য আছে, কিন্তু চোখের কোণে যেন লুকিয়ে থাকে একরাশ বিষণ্ণতা। আমরা সবাই হোটেলে চলে আসি। খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিচ্ছিলাম। তখনই হঠাৎ করে ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আব্বু বলে ওঠে, আকাশ, তুই একটু বাড়িতে চলে আয়, কারণ তোর চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। আর হ্যাঁ, সাথে করে তোর বন্ধুদের কেউ নিয়ে আসিস। ওরা তো আমাদের বাসায় কখনো আসেনি, আমাদের বাসায় এসে কিছুদিন থেকে যাক। বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তোমরা মেয়ে দেখে এসেছো নাকি? হ্যাঁ, আমি আর তোর দাদা আমরা দুজনে গিয়ে মেয়ে দেখে এসেছি। আর তোর চাচা তো বন্ধুর মেয়ে, তাই কোনো সমস্যা নেই। সম্পর্কে সব কিছুই ঠিক আছে। আর এর থেকে বড় কথা, ওরা অনেক ধনী পরিবারের থেকে, মেয়ে অনেক শিক্ষিত, গ্র্যাজুয়েট কমপ্লিট করে এখন নাকি নিজের পছন্দ অনুযায়ী জব করছে। ও ঠিক আছে, তাহলে আমি আর আমার বন্ধুরা একসাথে ঢাকায় ফিরছি। আব্বুর সাথে কথা বলা শেষ করতেই তখনই পেছন থেকে রনি ডাক দিয়ে বলে ওঠে, কি রে, কার সাথে এত সময় ধরে কথা বলছিলিস? কে ছিল? আরে আব্বু কল করেছে, বলেছে ঢাকায় যাওয়ার জন্য তোদেরকে নিয়ে। আর আব্বু বলেছে চাচাতো ভাইয়ের বিয়ে ঠিক করেছে। আর তোদেরকে তো আমি অনেক আগ থেকেই বলেছি যে আমার চাচাতো ভাই বাইরে থেকে এসেছে, এখন তার জন্য মেয়ে দেখে রেখেছে তাদের পছন্দ অনুযায়ী। চল মামা, তাহলে যাওয়া যাক। আমরা এখনই টিকিটটা কেটে নিয়ে আসি। সব কিছু ঠিক আছে, আমরা যাব, কিন্তু একটা সমস্যা আমার না রনির আছে। এই হারামি, তুই আবার কি বলতে চাচ্ছিস? আমার সমস্যা আছে মানে বুঝলাম না। তোর কথার মানেটা কি ইঙ্গিত করে বলতে চাচ্ছিস, একটু খোলসা করে বল তো বাপ। না, আমি বলতে চাচ্ছি, পোকি কি তোকে যেতে দিবে সেটাই চিন্তা করছি আমি। না মানে আমি বলতে চাচ্ছি, তুই তো একটা পিচ্ছি মেয়ের সাথে প্রেম করিস, এখন ওই পিচ্ছি মেয়েটা কি তোকে যেতে দেবে না অনুমতি দেবে, নাকি সেটা নিয়ে আমি চিন্তা করছি। আরে বন্ধু, আমার বন্ধু ক্লাস 10-এ পড়ে, আর ট্রিক মাইয়ার কথা শুনে উঠে আর বসে। ঈশানের কথা শুনে তো রনি তেলে বেগুনে জ্বলে ওঠে। এরপর একটা লাঠি নিয়ে ওকে দৌড়াতে লাগলো পেটানোর জন্য। ওদের এমন ঝগড়া লেগেই থাকে। আমি জিনিসপত্র গুছিয়ে রেডি করে রাখি। আকাশ, একটু সবকিছু খুঁচিয়ে নে, আমি ঠিকঠাক কেটে আসি। ঈশান কথাটা বলে ওখান থেকে চলে যায়। আমি সব কিছু গুছিয়ে নিতে লাগলাম, আর রনি আমাকে সাহায্য করছে। তখন রনির ফোনে কল এসেছে। বুঝতে পারলাম তার পিচি গার্লফ্রেন্ড কল করেছে। হ্যাঁ শ্রাবণী, বলো কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমাকে কল করেছি একটা বিষয়ে জানানোর জন্য। কি বিষয়টা জানবে? আসলে আমি কিছুদিন অনেক ব্যস্ত থাকবো, তোমার সাথে কথা বলতেই পারবো না তেমনটা, তাই তোমাকে কল করেই বলছি। বুঝলাম না, এমন কি কাজ থাকবে যার জন্য তুমি আমার সাথে কথা বলতে পারবে না? আরে আমার বড় বোনের বিয়ে, সেই বিয়ের জন্যই আমি ব্যস্ত থাকবো। আর আপুর সাথে থাকতে হবে সব সময়, সেজন্য তোমার সাথে কথা বলতে পারবো না। আর বুঝোই তো, বিয়ে বাড়ি বলে কথা। ও, তাহলে তোমার ওই বড় বোনের বিয়ে, তাই তো? আসলে তোমার বড় বোন তো আমাদের ভার্সিটির ইংলিশ টিচার। তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। আর এখানেই রাজশাহীতে আমি আমার আপুর সাথেই এসেছিলাম, এবার আবার চলে গিয়েছি। গতকাল কি আপু চলে এসেছে বিকেলে। আসলে আপু সবসময় আব্বুর কথা শুনেছে, তাই আব্বু তার বিয়ে ঠিক করেছে। আব্বু যে জায়গায় বিয়ে ঠিক করেছে, আপু এই জায়গায় মত দিয়েছে। আপুর আসলে পছন্দের কেউ ছিল না, তাই আব্বু যা বলেছে তাই আপু শুনতো। তাহলে তো ভালোই হলো। আমিও আমার বন্ধুর চাচাতো ভাইয়ের বিয়ে খেতে যাচ্ছি। তাহলে আমরা দুজনেই বিয়ে খাচ্ছি। কি একটা হাস্যকর বিষয় হলো, তাই না? হারামজাদা যে এত গভীর প্রেমে ডুবে যাবে আমি ভাবতেও পারিনি। এই হারামিকে প্রেম শিখে মনে হচ্ছে জীবনের বড় ভুলটা করে ফেলেছি। শ্রাবণীর সাথে আরো কিছু সময় কথা বলার পর কলটা কেটে দিই। কিরে, তোর কি প্রেম প্রীতি শেষ হলো নাকি নাকি আরো প্রেম প্রীতি করায় তোর বাকি আছে?
কি রে ভাই, বুঝলাম না তোর এত হিংসা হচ্ছে কেন? আমাদের গার্লফ্রেন্ড আছে, তোর নাই, এই জন্য? আমার মোটেও প্রয়োজন নেই গার্লফ্রেন্ডের। আমার তো ইচ্ছে ছোটবেলা থেকে আমি একটা সিনিয়র মেয়েকে বিয়ে করব। আর সিনিয়র মেয়েরা খুব ভালোবাসে জানে। ও বন্ধু, তুই ওইসব না দিবা স্বপ্ন ভাবতে থাক। আমরা না হয় একটু চুটিয়ে প্রেম করতে থাকি, আর তুই সিঙ্গেল হয়ে এইভাবে স্বপ্ন দেখ। কিছুক্ষণ পর ঈশান চলে আসে টিকিট কেটে। আমরা সবাই ফ্রেশ হয়ে গোসল করে নিয়ে এরপর খাওয়া দাওয়া করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 7 ঘন্টা জার্নি। এরপর আমরা বাসায় এসে পৌঁছালাম। বাসায় আসতে আমাদেরকে দেখে আব্বু আর আম্মু দৌড়ে আসে। তারা দুজন দূর থেকে এসে আমাদেরকে দেখে বলে ওঠে, কিরে বাবা, তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ না, কোনো সমস্যা হয়নি আমাদের আসতে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? আপনাদের শরীর ভালো আছে তো? আপনাদের সাথে তো শুধু ফোনে কথা বলতে পেরেছি, কখনো সামনে দেখিনি। আরে বাবারা, পা ধরে সালাম করা লাগবে না। তোমরা আমার ছেলের মতোই। আর যেহেতু এসেছো এখন আর যাও। যেই হবে না, এখানে কিছুদিন বেড়াবে, এরপরে একসাথে আবার ভার্সিটিতে যাবে। তুমিও না পাগল হয়ে গেছো? ছেলেদের বউ কত দূর থেকে এসেছে, তুমি দাঁড় করিয়ে কথা জিজ্ঞেস করছো আর একের পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। তোদের ঘরে ঢুকতে বলবে তো? ওহো, আমি তো ভুলেই গেছি বাবা। তোমরা ভিতরে আসো। আর মফিজ, তুই ওদের সবগুলো জিনিসপত্র ওদের রুমে দিয়ে আয়। ঈশান আর রনিকে আমার রুমে নিয়ে যাই। এরপর ওদেরকে বলি ফ্রেশ হয়ে একটু রেস্ট করার জন্য, কারণ অনেক জার্নি করে এসেছি। আমরা আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ওরা ওয়াশরুমে চলে যায়। আর তখনই আব্বু রুমে আসে আর এসে বলে ওঠে, আগামীকালকে তোর চাচাতো ভাইয়ের বিয়ে, তাই সকাল সকাল রেডি হয়ে থাকে। আমরা সবাই একসাথে বের হব। আর কিছুক্ষণ পর তোর চাচাতো ভাই তোর রুমে আসতে পারে। আর হ্যাঁ, তুই ওদেরকে নিয়ে খাবার টেবিলে চলে আয়। আব্বু কথাটা বলে ওখান থেকে চলে যায়। এরপর ঈশান আর রনি ওয়াশরুম থেকে বের হতে আমি ফ্রেশ হয়ে আমরা তিনজন খাবার টেবিলে গিয়ে বসি। এরপর তিনজন খাওয়া দাওয়া করে আমরা একটু চাচার বাসায় যাই। চাচার বাসা আমাদের বাসার পাশে। আমরা তিনজনই প্রথমে আমার চাচাতো ভাই রুদ্রের বাসায় যাই। আমার বড় ভাই রুদ্রের রুমে যেতেই দেখলাম ও বসে আছে। তখন ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, তুমি এভাবে মন খারাপ করে বসে রইলে কেন? বিদেশ থেকে এসেছো, একটু হাসি খুশি থাকবে। ভাই, আমার মন ভালো নেই। তুই এসেছিস, এরপরও তোর সাথে দেখা করতে যাইনি। তুই বুঝতে পেরেছিস আর মনটা কতটা খারাপ? সেটা বুঝতে পেরেই তো আমি তোমার কাছে এসেছি যে কি হয়েছে তোমার এতটা মন খারাপ যে আমি এসেছি তুমি নিজে আসোনি আমার সাথে দেখা করতে। বলিস না তুই, কারণ আমি একটা মেয়েকে পছন্দ করি, ওকে ভালোবাসি, কিন্তু আব্বু জোর করে তার বন্ধুর মেয়ের সাথে আমাকে বিয়ে দিচ্ছে। তাহলে তুমি চাচাকে বলছো না কেন তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও? তুই তো ভালো করেই জানিস যে আব্বু কতটা রেগী একজন মানুষ। আমরা কখনো আব্বুর সামনে ভয়ে কথা বলতে পারিনি। আব্বু যা বলেছে তাই শুনতে হয়েছে। এটা ঠিক যে চাচা অনেক ভয়ানক এবং চাচাকে আমিও ভীষণ ভয় পাই। চাচা যা বলে তাই শুনে। আব্বুকে যত না ভয় পাই তার থেকে ভীষণ ভয় পাই চাচাকে। কারণ চাচা অনেক রাগী একজন মানুষ। তুমিও তো জানো আমি চাচাকে অনেক ভয় পাই। উনি যা বলে তাই করে। আমি বাধ্য ছেলের মতো নিজেও শুনি, কিছু করার নেই। আমার কথা শুনে যেন রুদ্র ভাই আরো মন খারাপ করে বসে রইল। তখন উনি বলে ওঠে, তোরা যা, আমাকে একা থাকতে দে, আমি একটু ভাবি। আমরা সবাই চলে আসি। আর অনেক রাত হয়ে গিয়েছে, তাই ভাবলাম ঘুমিয়ে পড়াটাই ভালো। তাই তিনজনেই ঘুমিয়ে পড়ি। আর চাচা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, তাহলে চাচার সিদ্ধান্তকে অমত বলতে পারবে না। আমার বাবাও, কিন্তু আমার চাচাকে ভীষণ ভয় পায়। তাহলে আমরা আর কি যে আমাদের কথা শুনতে যাবে আমার চাচা? সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে সবকিছু গোছানো হয়ে গেছে এবং কি বাসার সবকিছু সাজানো কমপ্লিট। বাইরে তো আগে থেকে সাজানো ছিল। গাড়ি এসে দাঁড়িয়ে রইল। তখন আব্বু আমাকে ডেকে বলে ওঠে, কিরে, তোরা এখনো রেডি হোসনি? কখন থেকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তোদের কোনো খবরই নেই। সবাই তো রেডি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তাড়াতাড়ি রেডি হতে হবে। গাড়ি যে চলে এসেছে, প্রায় 15 থেকে 20 মিনিটের উপরে গাড়ি এসে বসে রইল। আর তোদের কোনো খবর নেই। ঈশান আর রনি দুজন ঘুম ঘুম চোখে জানলা দিয়ে বাইরে দেখে প্রায় 15-20টা গাড়ি এবং কি অনেক দামি গাড়ি। এত গাড়ি দেখে ওরা বলে ওঠে, কি রে, তোদের বাড়ির সামনে এত দামি গাড়ি এখানে কি করছে?
বিয়ে বাড়িতে মানুষে এত দামি গাড়ি নিয়ে যায় নাকি? আরে আব্বু বলেছে এখানে 15টা গাড়ি আছে। আর তোর মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা পাঠিয়েছে গাড়িগুলো করে আসার জন্য। আর 5টা গাড়ি আমার চাচার। তাহলে তো মনে হচ্ছে তোর চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ি অনেক ধনী পরিবারের থেকেই। আব্বুর কাছ থেকে এতটুকু শুনেছি ওরা নাকি এই শহরের ধনী পরিবারের মধ্যে একজন। এত ধনী পরিবারের কাছে কি করে গেল তোর চাচাতো ভাই, বুঝলাম না। আরে বোকা, তোকে না বলেছিলাম যে আমার চাচার বন্ধুর মেয়ে, সেজন্য আমার চাচা তার ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা কি পরবো? তোদের জন্য আব্বু আগেই জামা রেখে দিয়েছিল। এই তোরে এইগুলো পরবি। আর আমার জন্য ভাইয়ের শেরওয়ানি কিনেছে। হ্যাঁ বন্ধু, দুই ভাই শেরওয়ানি পরে যাস। যদি ওখানে বড় ভাইয়ের একটা শালি পেয়ে যাস তাহলে তো ভালোই হয়ে গেছে। তুই এমনিতে সিঙ্গেল আছিস, আর যদি একটা বেআইন পাস তাহলে তো ভালোই হবে। ভালো হবে আমাদের জন্য, কারণ আমার বন্ধু যাবে একটা ধনী পরিবারের কাছে, আর আমরা পয়সা হি পয়সা। চুপ হারামি, এখন চুপ কর। যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমিও রেডি হচ্ছি। আমি ভাইয়ের কাছে গেলাম, তোরা রেডি হয়ে নিচে আয়। আমি ভাইয়ের রুমে গেলাম, ভাইকে রেডি করলাম। এরপর নিজে রেডি হয়ে একসাথে দুই ভাই পাঞ্জাবি পরে রনি ম্যাচিং করে দুজনে একসাথে পরে বের হলাম। আমাদের দুজনকে দেখে মনে হবে আমরা দুজন নতুন তোলা। কে বিয়ে করতে আসে কেউ বুঝবে না আমি নাকি ভাইয়া। এরপর আমি আর ভাইয়া আমাদের দুজনকে একটা গাইড দেয়। ঈশান আর রনি দুজন একটা গাড়িতে ওঠে। আমাদের পেছনে গাড়িতে থাকে আব্বু আর চাচাদের আম্মু আর চাচি, তাই সবাই অন্য গাড়িতে আছে। এভাবে এক একজন এক এক গাড়িতে উঠে বসে। গাড়িতে ওঠার পর ভাইয়া একটা কথা বলেনি, তখন রুদ্র ভাইয়া হঠাৎ করে বলে ওঠে, আকাশ, গাড়িটা একটু থামাতে বলতো। আমার খুব পরিমাণ প্রস্রাব ধরেছে, আমি একটু প্রস্রাব করব। কথাটা বলতে আমি গাড়িটা থামাই। গাড়িটা থেমে যায়। আব্বুর গাড়িটা এখনো পিছে আসেনি। এখনো সামনে একটা ওয়াশরুমটা খোলামেলা, পেছনে দেওয়াল দেওয়া। তুই এখানে 1 মিনিট দাঁড়া, আমি ওপাশ থেকে একটু হালকা হয়ে আসছি। কথাটা বলে ভাইয়া ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। প্রায় 10 মিনিট পর এখনও ভাইয়া আসছে না। এর মধ্যে আব্বু আর চাচার গাড়ি সহ দাঁড়িয়ে রইল। তখন তারা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা আমার কাছে এসে বলে ওঠে, কিরে আকাশ, এভাবে দাঁড়িয়ে রইলি কেন? আর এত শুভ কাজে কেউ দেরি করে নাকি? রুদ্র কোথায়? ওকে তো দেখছি না। আর কি জন্য মাঝ রাস্তায় গাড়ি থামালি? আরে ভাইয়া তো বলল ওনার ওয়াশরুমে ধরেছে, তাই গাড়িটা থামাতে বলল। গাড়ি থামিয়ে ভাইয়া ওই পারে গেল, কিন্তু এখনো তো আসে না। কত সময় হলো দাঁড়িয়ে আছিস? আমাদেরকে কল করলি না কেন বন্ধু? এই তো বেশি সময় হয়নি, মাত্র 10 মিনিট হয়েছে। 10 মিনিট তোর কাছে কম মনে হয়? তাড়াতাড়ি যা, ও কি করছে দেখে আয়। চাচার এমন ধমক শুনে আমি দৌড়ে দেয়াল পার করে দেখি, ও মা, সামনে তো কেউ নেই। সব দেখি বোবা। সামনে এগিয়ে দেখি একটা চিরকুট আছে, আর কিছুই নেই। তখনই আমি চাচাকে ডাক দিলাম। তখন চাচা আমার কাছে এসে সাথে বাবাও আসে। কি হলো আকাশ, কিভাবে চিৎকার করলে কেন? কি হয়েছে? রুদ্র কোথায়? রুদ্র ভাইয়া তো আর নেই। এখানে চেক করতে এসে দেখি এখান থেকে উনি পালিয়ে গিয়েছে। মানে কি বলছিস? তুই পাগল হলি নাকি? আজকের ওর বিয়ে, ও পালিয়ে গিয়েছে মানে? চিরকুটের মধ্যে কি লেখা আছে পরে বল তো। তখন আমি চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলাম। ওখানে লেখা আছে, বাবা, আমাকে তুমি মাফ করে দিও। আগে বলেছিলাম আমি ওই মেয়েকে বিয়ে করব না, কিন্তু তুমি জোর করে আমাকে এই বিয়েতে রাজি করিয়েছ। আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি না। আমাকে মাফ করে দিও, আমি চলে গেলাম। চিরকুটটা সবকিছু শুনে যেন চাচা জ্ঞান হারানোর মতো অবস্থা। তখন আব্বু চাচাকে সামলায়। আমি অনেক বড় ভুল করেছি, যার ভুলের জন্য আজকে এত বড় একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়েছে। ও যে আমার সাথে এমনটা করবে আমি কখনো ভাবতেও পারিনি। আজকেও আমার সাথে এমন একটা কাজ করেছে, আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমি এখন কি মুখ নিয়ে ওদের কাছে যাব? ভাই, আপনি এমন চিন্তা করবেন না, নয়তো আপনি এখনই অসুস্থ হয়ে পড়বেন। এসব নিয়ে চিন্তা করিয়েন না। কি বলছিস তুই? এসব নিয়ে চিন্তা করব না? ও চলে গেছে, মেয়েটার একটা মান সম্মান আছে, আমার বন্ধুর মান সম্মান আছে। আমার না হয় মান সম্মান চলে গিয়েছে,
এখন আমি ওদের কাছে এখন কি মুখ দেখাবো? কোনো একটা ব্যবস্থা তো ঠিকই হবে। আপনি টেনশন করেন না, না হলে কিন্তু আপনার মাথার উপর আবার রক্তচাপ বৃদ্ধি পাবে। আমি কি করব বল? আমি তো এখন আমার বন্ধুর সামনে যেয়ে বলতে পারবো না যে আমার ছেলে পালিয়ে গিয়েছে, তোর মেয়ের সাথে বিয়ে করবে না। ওর একটা মান সম্মান আছে। ওর মেয়ের যদি এখানে এখন বিয়ে ভেঙে যায় তাহলে লোকজন কত কটু কথা বলবে। না ভাই, আপনার চিন্তা করা লাগবে না। আপনার মান সম্মান আমি ডুবতে দেব না। আপনার এসব নিয়ে এখন ভাবতে হবে না, বিয়ে ঠিকই হবে। তোর কথা আমি বুঝতেছি না, রুদ্র তো চলে গিয়েছে, বিয়ে তাহলে কি করে হবে? তখন আব্বু আর চাচা দুজন আমার দিকে তাকালো। আমার আর বুঝতে বাকি নেই যে বিয়েটা যে আমাকে করতে বলবে। তখনই আমি আব্বুকে বলে উঠি, আব্বু, একদমই না, আমি বিয়ে করতে পারবো না। আর মেয়েটা তো আমার থেকে সিনিয়র, আমি মেয়েটাকে বিয়ে করব না, অসম্ভব। আমি তো মেয়েটাকে দেখিই নি, আর এটা ভাইয়ার হবু বউ, আমি কি করে বিয়ে করব? চুপ কর তুই। তোকে এ বাড়িতে বিয়ে করতে হবে। তুই ছাড়া আর কেউ নেই আমাদের এই মান সম্মান বাঁচানোর জন্য। একটা তো চলে গিয়েছে, ওকে তো আমি আর সন্তান মনে করি না। তুই আমার দ্বিতীয় সন্তান, তাই তোকে বিয়ে করতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই চুপ করে গাড়িতে উঠে বস। চাচা চোখ রাঙিয়ে কথাটা বললো। আমি যেন একবারে হয়ে পড়লাম। তখন আব্বু আমার সামনে এসে বলে ওঠে, দেখ বাবা, আমি তোর বন্ধুদের কাছ থেকে সব কিছু জানতে পেরেছি। তোর এমন কোনো পছন্দের মানুষ নেই। দেখ, এটা আমাদের মান সম্মানের বিষয়। তোর চাচার বিয়েতে রাজি হয়ে যা বাবা, প্লিজ। আমি যেন মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। আব্বু আমাকে আর আমার চাচু রাজি করে দিল। এরপর আমাকে নিয়ে চলে গেল বিয়ে বাড়িতে। এখন যেন বলির পাঠা আমি নিজেই হয়ে গেলাম। আমি যেন কিছু মুখ দিয়ে বলতে পারলাম না। আব্বু আমাকে আমার অনেক চাকরিটা পাবে রাজি করিয়ে দিল। এরপর আমাকে নিয়ে চলে গেল বিয়ে বাড়িতে। এখন যেন বলি পাঠা আমি নিজে হয়ে গেলাম। বন্ধু, এখানে তোর বাবার মান সম্মান আর তোর চাচার মান সম্মানের বিষয়, তোকে এখানে রাজি না হয়ে কোনো উপায় নেই, কিছু করার নেই, তোকে যেখানে রাজি হতেই হবে। কিন্তু তোরা বুঝতে পারছিস না, আমার জীবনে এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি এসব এখন জড়াতে চাই না। তারপরও আব্বু আমাকে জোর করে প্রস্তাবের মধ্যে রাজি করে দিল। দেখ বন্ধু, জীবনে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছুর মধ্যে দিয়ে মানুষকে বাঁচতে হয়, অনেক কিছুর মধ্যে মানুষের জীবনটাকে গুছিয়ে নিতে হয়। তাই তুইও ভেবে নিস এইটা একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। যদি তুই ভালো একটা মানুষ পাস তাহলে আমি আশা করি এইটুকু তোকে বলতে পারি, তুই তো জীবনটাকে সুন্দরভাবে আবারও গুছিয়ে রাখতে পারবি। এমনকি মেয়েটা তোকে আর তোর জীবনকে আরও সুন্দরভাবে গুছিয়ে দিবে। ভাই, তোরা তো দেখছি নীতিবাজিক কথা ভালোই শিখে গিয়েছিস। আমাকে জ্ঞান দিতে এসেছিস। তোদেরকে সারা জীবন জ্ঞান দিয়ে আমি এসেছি, আজকে তোরা আমাকে জ্ঞান দিয়েছিস। আরে কপাল, আজকে কি দিন আসলো রে বাবা। আমি গাড়িতে উঠে বসে এরপর বাড়িতে এসে থেমে দেখলাম বাড়িটা সুন্দর করে সাজানো। আর বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেক বড়। বড়লোকের বাড়ি বলে কথা, সুন্দর তো হবেই। বাসার ভিতরে যা আছে সবকিছু দেখে মাথা ঘুরতে লাগলো। কারণ এইসব জিনিস আমি হয়তো বা শুধু সিনেমাতে দেখেছি, বাস্তবে না। বিয়ের অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে আয়োজন করেছে, মনে হয় অনেক প্রচুর টাকা খরচ করেছে। কিন্তু এইসব আমার কোনো মন বসছে না। শুধু একটাই যে আমার সাথে কি ঘটতে চলেছে। যেখানে আমার মজা করার কথা সেখানে আমি বসে দেখছি মাত্র, আর দেখতেছি কি করতেছি। অনুষ্ঠান তো অনেক সুন্দরভাবে হয়েছে, ফটোগ্রাফি সহ সবকিছু হয়েছে, কিন্তু এখনো আমি কনেকে ভালোভাবে দেখতে পাইনি। এবং কি আমার আর কনের ফটোগ্রাফি করা হয়নি, সবকিছুই করা হয়েছে। দেখতে দেখতে বিয়েটা সম্পন্ন হয়ে গেছে। আমি ছাদে দাঁড়িয়ে আছি, হাতে জ্বলন্ত সিগারেট। তখন পেছন থেকে ঈশান আর রনি ডাক দিয়ে বলে ওঠে, ভাই, এভাবে মন খারাপ করে বসে থেকে কি লাভ বল? আমারও তো একই কথা, যে এখানে বসে থেকে লাভ কি? আর সিগারেটটা ধরার চেষ্টা কেন? এইভাবে সিগারেট খাস না, যদি তোর আব্বু চলে আসে তখন কি হবে? ভাই, জীবনটা পুরো চারকাটা হয়ে গিয়েছে। যে যেখান দিয়ে ঠেলছে ওইখান দিয়ে গাড়িটা যাচ্ছে, কিছুই বুঝতেছি না যে কি করব। আমার তো এখন মনে হচ্ছে সব থেকে অসহায় আমি। আমার ভাই রজ্জুকে যদি একবার আমি পাই তাহলে ওকে পিটিয়ে জিজ্ঞেস করব যে আমার সাথে এমনটাও কেন করেছে। ওর জন্য আজকে আমাকে এমন একটা দিন দেখতে হচ্ছে।
বাদ দে ভাই, যা করতে গিয়েছে ঘটেছে। এসব নিয়ে আর চিন্তা করে কি লাভ বল? যাই হোক, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? নতুন বউ ঘরে বসে আছে, একটু যা সময় দে। ভাই, দেখছি তোদের আমাকে জ্ঞান দেওয়া এক ভাই আমি দেখছি তোদের এখনো আমাকে জ্ঞান দেওয়া শেষ হচ্ছে না। আরামজাদা কোথাকার, এখন একটা বেশি কথা বললে কিন্তু মাথা ফাটিয়ে দিব। তোরা বেশি কথা বলিস কিন্তু তুই। সব সময় তো তুই আমাদেরকে জ্ঞান দিয়ে বেড়াস, তাই একটু সুযোগ পেয়েছি। একটু তেল যদি না মারি তাহলে হবে নাকি? আমি দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছিলাম, তখনই হঠাৎ করে দেখলাম কেউ ছাদের উপরে উঠতেছে। তাই হাতে সিগারেটটা নিচে ফেলে দিয়ে এরপর কিছুক্ষণের মধ্যে দেখলাম চাচা ছাদে উঠেছে। চাচা আমার কাছে এসে বলে ওঠে, দেখ বাবা, মন খারাপ করিস না। আর মেয়েটা ভীষণ ভালো, তুই মেয়েটার সাথে খুব ভালো থাকতে পারবি। মেয়েটা তোর থেকে সিনিয়র হয়েছে, কি হয়েছে? মেয়েটা অনেক ভালো। আর মেয়েটা আমি দেখেছি, তুই তো আমার ছেলের মতন, তাই তোকে বলছি বাবা, তুই মেয়েটার সাথে ভালোই থাকবি। আর তোর পড়াশুনো নিয়ে চিন্তা করা লাগবে না, তুই পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাবি, কোনো সমস্যা নেই। চাচা আমাকে এসব বুঝিয়ে বলে ওখান থেকে সোজা চলে যায়। আমি দাঁড়িয়ে এসব ভাবতেছি যে চাচা আমার ওপর একটা জিনিস দিয়ে সোজা চলে গেলেন। এমনিতে এটা ঠিক, আমি ছোটবেলা থেকে যে সিনিয়র আবুদের প্রতি একটু দুর্বল, আমার দুর্বলতা আমার ছিল। আজকে হয়তো বা সেই আশাটা পূরণ হয়েছে ঠিকই, কিন্তু আমি তো এখনো মেয়েটাকে দেখিনি। থাক, বড় কথা আমি তো একজনকে দেখেই ভালোবেসে ফেলেছি। সে যে আর কেউ না, আমাদের ম্যাডাম নীলা। নীলাকে তো আমি প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। ওর সাথে ঝগড়া সবকিছু মিলে যেন একটা রোমান্টিক বিষয়। এসব ভাবতেই মুখের কোণে একটা হাসি চলে আসে। আমার হাসির কারণটা বুঝতে পেরে পাশে থাকা ঈশান আমার দিকে তাকিয়ে বলে ওঠে, এত হাসিস না রে ভাই, পরে দেখা গেছে তোকে প্রস্তাতে হবে। আমি তো জানি তোর মন খারাপ কি জন্য। ও, তাহলে তুই জানিস আমার মন কেন খারাপ? তাহলে বলে দে তো আমার মনটা কেন খারাপ। ওই যে তুই পছন্দ করিস, কিন্তু তোর তো এখন বিয়ে হয়ে গিয়েছে, তোকে ভুলে যেতে হবে। কিছু করার নেই। আর আসল সত্যি বলতে, অসম্ভব সুন্দরী। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু একদমই ঠিক কথা বলেছে। নীলিমা ম্যামের মতো সুন্দরী মেয়ে হয়তোবা আমি আমার জীবনে দেখিনি। এক কথায় বলতে গেলে রাশিয়ান মেয়েদের কেউ। আমাদের কথার মাঝখানে হঠাৎ করে বাবা চলে আসে। আব্বু এসে আমার উদ্দেশ্যে রাগী গলায় বলে ওঠে, কী রে গাধা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? এখনো মেয়েটা অপেক্ষা করছে তোর জন্য। এত রাত হয়ে গিয়েছে, তুই এখনো বসে ছাদে কি করিস? যা, নিজের রুমে যা, মেয়েটা একা আছে না। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। কথাটা বলতে আব্বু ওখান থেকে চলে যায়। তখন ঈশান আর রনি বলে ওঠে, বন্ধু, যা হওয়ার তো হয়ে গিয়েছে, অবশেষে তোর একটা বন্ধু যা হওয়ার তো হয়ে গিয়েছে, অবশেষে তোর তো বিয়েটা হয়ে গেল। এখন কি আর করার? তাহলে যেহেতু নতুন বিয়ে করেছিস এবং কে আজকে তোর বাসর রাত, তাহলে তোকে কিন্তু বাসর রাতে বিড়ালটা অবশ্যই মারতে হবে। না হলে কিন্তু সারা জীবন তোকে বউয়ের কথা শুনতে হবে। মানে তোর কথা আমি ঠিক বুঝতে পারলাম না। শালা হারামজাদা সব সময় উল্টোপাল্টা জিনিস করে বেড়ায়, কিন্তু বুঝতে পারছে না কি করতে হবে। মনে হচ্ছে কচি খোকা এখন মাত্র এসেছে। না রে বন্ধু, কুচি খোকা না, ও তো মাত্র ফিডার খায়, তাও আবার নিজের বউয়ের থেকে, তাই না? হরমজাদা, এখন দুইটাকে দুইটা লাথি দিয়ে এখান থেকে ফেলে দেব। সোজাসুজি বল না যে বিড়াল কিভাবে মারবো আর কেনই বা মারবো। সবকিছু ঠিক হয়ে যাবে, তুই বুঝে যাবি এভাবে মারতে হয়। তার থেকে বড় কথা, মেয়েটা তো তোর সিনিয়র, মেয়েটাই তোকে বুঝিয়ে দিবে কিভাবে করতে হবে। তোকে আর বোঝানোর কোনো প্রয়োজন হবে না। আমার আর বুঝতে বাকি রইলো না দুই হারামি আমাকে কি বোঝাতে চাইছে। তাই আমি দুই শালাকে দুইটা লাথি দিয়ে ওখান থেকে সোজা আমার রুমে যেতে লাগলাম। নিজের রুমে প্রবেশ করতে আজকে কেমন জানি না ভয় লাগছে। তারপরও সব ভয় দূর করে নিজের রুমের দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম। সামনে খাটের উপর বসে রয়েছে বেনারসি সাজে একটা মেয়ে। মেয়েটা তো আমার অচেনা। আমি ভিতরে প্রবেশ করতেই মেয়েটা খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো। এরপর আবার ঘাটের উপরে এসে বসে পড়লো। মেয়েটাকে আমি এখনো দেখিনি, মেয়েটাও আমাকে এখনো দেখেনি, কারণ মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছে। তখন মেয়েটার কাছে এসে আমি বলতে লাগলাম, আপনি হয়তো জানেন না, আমার বড় ভাই আপনাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও পালিয়ে গিয়েছে। আমি সব কিছুই জানি। আপনার ভাই পালিয়ে গিয়েছে, আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এমনকি আপনি আমার থেকে বয়সে জুনিয়র। এত কিছু আপনি যদি জানেন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন? কারণ আমি আমার বাবাকে ভালোবাসি,
আমি আমার বাবার মান সম্মান হারাতে চাই না, সেই জন্য আমি বিয়েতে রাজি হয়েছি। আল্লাহ পাক আমার জীবনে যাকে রেখেছে আমি তাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। মেয়েটার কথায় অবাক হয়ে গেলাম। মেয়েটা সবকিছু জানা সত্ত্বেও আমাকে বিয়ে করেছে, এমনটা হওয়ার কথা না হলেও হয়েছে। এরপর মেয়েটার উদ্দেশ্যে আমি বলে উঠলাম, তারপরেও আমি বিয়েটা এখনো মেনে নিতে পারছি না, কারণ আমি একজনকে ভালোবাসি। তার জন্য আমি আপনাকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। আমার কথা শুনে মেয়েটা ঘাবড়ে গেল। এরপর নিজের মুখে ঘোমটা উঠিয়ে আমার দিকে তাকাতে আমি যেন 400 ভোল্টকে শক খেলাম। তখনই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি তুমি এখানে? আমি অবাক হয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে যে আর কেউ না, আমাদের ভার্সিটির ইংলিশ টিচার নীলা ম্যাম। আকাশ, তুমি এখানে, তাও আবার বর্ষে যে আমার রুমে? নিজেকে স্বাভাবিক করে আমি নীলা ম্যামকে বলে উঠি, আপনার কোথাও হয়তো বা ভুল হচ্ছে, এখানে আপনার রুম না, এটা আমার রুম, আর আমার সাথে আপনার বিয়ে হয়েছে। তার মানে তুমি হচ্ছে রুদ্রের ছোট ভাই? হ্যাঁ, আমি রুদ্রের ছোট ভাই, কিন্তু আমার সাথে যে আপনার বিয়ে হবে আমি এটা কখনো ভাবতেও পারিনি। আমি জানি না, কিন্তু এতটুকু জানি আমার সাথে একজনের বিয়ে হয়েছে, কিন্তু সেটা যে তুমি তা আমি ভাবিনি। কিন্তু আমার কিচ্ছু করার নেই, এটা নিয়তির লেখা। কার সাথে আল্লাহ পাক তার জোড়া লিখে রেখেছে। তুমি যেহেতু আমাকে তোমার স্বামীর অধিকার দেবে না, তাহলে আমিও নিজে থেকে কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইব না। নীলা কথাটা বলে একটা বালিশ নিয়ে সোফায় চলে যায়। আমি আর কিছু বললাম না, আমি খাটে এসে শুয়ে পড়লাম। মধ্যরাতে কারো গগনারের কান্নার শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়। খেয়াল করলাম নীলা বেলকনিতে বসে কান্না করছে, তার মনে অনেক কষ্ট, কিন্তু কিসের এত কষ্ট যায় না। আমি আর কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা যেন বৃষ্টির মতো দুফেটা পানি মুখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি যে নীলা ড্রেসিং টেবিলের উপর তার চুলগুলো আশ্রচ্ছে। নীলার চুলগুলো ভালোভাবে আমার কখনোই দেখা হয়নি, এখন আমার সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। অনেক লম্বা এবং কি অনেক সুন্দর ঘন চুল। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। নীলা পেছন ফিরে তাকাতে আমি ঘুমানোর ভান ধরলাম। তখন নীলা আমার কাছে এসে আমার হাতের উপর নিজের নরম হাতটা ধরে বলে ওঠে, আব্বু আম্মু তোমাকে ঘুম থেকে উঠতে বলেছে, নিচে নাস্তা বানিয়ে রেখেছে, নাস্তা খাওয়ার জন্য বলেছে। ঘুমানোর ভান ধরে আমি নীলাকে বলে উঠলাম, আপনি এখন যান, আমি উঠে আসতেছি ফ্রেশ হয়ে। আমার কথা শুনে নীলা বলে ওঠে, দয়া করে আপনি সবার সামনে আমাকে আপনি করে বলবেন না, আর এসব যদি আমার বাবা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। নীলার কথায় আমি মাথা নাড়ালাম। নীলা চলে যায়। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি আর বারবার শুধু নীলার কথা ভাবতেছি। আসলে যাকে ভালোবেসেছি তাকে যে আপন করে পাবো কখনো ভাবতেই পারিনি। আল্লাহ তাআলার কাছে হাজারো লাখো শুকরিয়া, কিন্তু ওকে আমি বুঝতে দেব না আমি যে ওকে ভালোবাসি। কিন্তু এতটুকু আমাকে পেয়ে বুঝতে হবে ও কি আমার সাথে থাকতে চায় নাকি বিয়েতেও নিজেও রাজি নেই। ওয়াশরুম থেকে বের হতেই দেখলাম ঈশান আর রনি দুজনেই আমার রুমে বসে আছে। আমাকে দেখে দুজনে হেসে বলে ওঠে, বন্ধু, আমার যেভাবে শট খেলাম, তুইও কি গতকাল রাতে এমনটা হয়েছে নাকি? ভাই, যখন করেছিলি বলিসনি ম্যাম আর পারছি না, এবার কি করব আপনি একটু শিখিয়ে দিন। সেই বলেছিস, তোরটা তো ম্যামের ছোট বোন রে শালা, তোর তো বাইরা বাই লাগে। হারামজাদা, তোদের দুইটাকে চোতা পিটানি করবো। শালা, তোরা যা শুরু করে দিয়েছিস আমার সাথে। বন্ধু, কি বললি তুই? সত্যি করে বলতো, নীলা ম্যামকে দেখলাম মন খারাপ, সকাল থেকে আমি তো বিশ্বাস করতে পারছি না আমাদের ইংলিশ টিচার তোর বউ। তখন ঈশান আর রনিকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর ঈশান আর রনি বলে ওঠে, তার মানে তুই ওকে এসব বলেছিস, কিন্তু ও কি ভেবেছে? ও যদি আমাকে মেনে নেয় তাহলে হয়তো আমি ওকে আমার মনের কথা সব বলে দেব। তারপর ওর ওপর রাগ আছে ভাই। ঈশান আর রনির সাথে আরো কিছু সময় কথা বলে এরপর আমি নিচে নাস্তা করার জন্য ওদের সাথে একসাথে চলে যাই। নাস্তার টেবিলে বসে নাস্তা করছিলাম, তখনই আব্বু বলে ওঠে, আজকে নীলাকে নিয়ে ওদের বাসায় তোকে যেতে হবে, সাথে আর ঈশান আর রনিকে নিয়ে যাস তোর সাথে। আব্বু কি বলছো তুমি? গতকালকে তো বিয়ে হলো, আজকে আবার আমাকে যেতে হবে? মানে কিছু বুঝলাম না তোমার কথা। এটা নিয়ম যে বিয়ের পর ছেলে তার অভিকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়, এটা আমাদের সব্বার মধ্যে চলে এসেছি, তাই তোকেও যেতে হবে।
তোর বাবা ঠিকই বলেছে, তোকে নীলাকে নিয়ে ওদের বাসায় যেতে হবে, সাথে করে তোর বন্ধুদেরকেও নিয়ে যাস। আর ছেলেপক্ষ সবসময় কিনে নিয়ে যায় মেয়ের বাসায়। আমি আর কিছু বললাম না, চুপচাপ নাস্তা করতে লাগলাম। আর নাস্তাটা শেষ যেন আজকে খুব ভালো হয়েছে, তাই আম্মুকে বললাম, আজকে তো নাস্তাটা বেশ হয়েছে। আম্মু, আপনি কি নতুন কোনো রেসিপি দিয়েছেন নাকি আজকে? তো ভালো হলো যে। আমার কথার উত্তরে আব্বু এসে বলে ওঠে, নতুন রেসিপি দেয় নাই, বরঞ্চ তোর আম্মু আজকে নাস্তা বানায়নি। আজকে আমার পুত্রবধূ নীলামা নাস্তা বানিয়েছে, তাই এত ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে নীলামায়ের হাতে জাদু আছে। যা বানিয়েছে না, একদম অনেক ভালো হয়েছে। আমার কাছেও বেশ ভালো লেগেছে। আজকে চাটা অনেক সুন্দর করে নীলামা রান্না করতে পারে। সবার প্রশংসা পেয়ে যেন নীলার মুখ লুকাতে লাগলো, আর সবাই হেসে উঠলো। আবার চাচা বলে ওঠে, চাচার কথায় আমি মাথা নাড়ালাম। তখন চাচা আবার বলে ওঠে, আর আমি শুনেছি নাকি নীলা তোর ভার্সিটির ইংলিশ টিচার। তাহলে তো ভালোই হলো, তোকে পড়াশোনার মধ্যে সাহায্য করতে পারবে আমাদের নীলামা। আর যদি উল্টাপাল্টা কিছু করিস তাহলে তোকে পিটাবে। আপু, তাহলে আমি রেডি হয়ে নিচ্ছি। নীলা কথাটা বলে ওপরে চলে যায়। আমি আর ঈশান, রনি আমরা তিনজনে বসে নাস্তা করছি। তখন আব্বু আবার বলে ওঠে, তোদের নাস্তা শেষ হলে তোরা গিয়ে রুমে রেডি হয়ে নে। আব্বুর কথা শুনে রনি আর ঈশান দুজনেই বলে ওঠে, আমরা কিন্তু ওখান থেকে আবার রাজশাহীতে চলে যাব। আকাশ কিছুদিন থাকুক। সে কি, তোরা এত তাড়াতাড়ি চলে যাবি? মাত্র এসেছো, আরো কিছুদিন থেকে যাও। না আঙ্কেল, সামনে তো আমাদের ফাইনাল এক্সাম, আর এখানে আকাশ থাকুক কিছুদিন। আমরা ওখানে গিয়ে সবকিছু বুঝে নিয়ে এরপর না হয় আমরা ওকে বোঝাতে পারবো। তোমাদের যেহেতু পড়াশোনা আছে, তাহলে আর আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে, তুমি ওদের সাথে গিয়ে এরপর না হয় তোমরা দুজনে একসাথে রাজশাহীতে চলে যেও। তখন ঈশান আর রনি দুজনে একসাথে রেডি হওয়ার জন্য ওদের রুমে চলে যায়। আমি আমার রুমে আছি। আমি রুমে আসতেই নীলা শাড়ি পরেছে, কিন্তু অর্ধেক শাড়ি পরা অবস্থায় আমি রুমের ভিতর ঢুকে পড়ি। আমার চোখ সোজা গিয়ে নীলার নাভিতে থাকা তেলটার ওপর গিয়ে পড়লো। আর নীলা তো আমাকে এমন অবস্থায় দেখে লজ্জায় মুখটা লাল হয়ে যায়। নীলা সব দিয়ে সব কিছু থেকে বলে ওঠে, আপনি এখনই বের হন, আমি রেডি হচ্ছি। আল্লাহ, কি লজ্জা, সব থেকে ফেলো পিছি ছেলেটা। কথাটা বলেই আমার মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিল। আমি যেন থ হয়ে দাঁড়িয়ে রইলাম, যে একটা সময় আগে আমার সাথে কি ঘটে গেল। আমার শুধু বারবার নীলার নাভির নিচে তিলটার কথা মনে পড়ছে, আর নিজের মনে মাথা চুলকাতে লাগলাম। প্রায় কিছুক্ষণ পর দেখলাম লজ্জা মুখে নীলা বের হলো, রেডি হয়ে। নীলাকে যেন অপরূপ সুন্দরী লাগছে। ওকে দেখে আবার নতুন করে ক্রাশ খেলাম। নীলা বের হতে আমি রুমে গিয়ে রেডি হয়ে নিচে আসলাম। এরপর ঈশান আর রনি সহ সবাই নীলার বাসায় যাওয়ার জন্য রওনা দিই। নীলা তো এখনো লজ্জায় কিছু বলছে না, মাথা নিচু করে চুপ করে রইল। প্রায় ঘন্টা দুয়েক পর নীলার বাসায় এসে পৌঁছালাম। আমরা সবাই গাড়ি থেকে নামতে নীলার বাবা দৌড়ে আসে। বাবার কাছ থেকে নীলা নাকি আদরের মেয়ে। তখন নীলার বাবা আমাকে দেখে বলে ওঠে, বাবা, তোমাদের আসতে এত লেট হলো যে? আর আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, আসতে কোনো সমস্যা হয়নি। আসলে সকালে রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আসতে লেট হয়েছে। নীলার বাবা জানে যে আমার সাথে বিয়ে হয়েছে, কারণ ওনাকে সবকিছু চাচা বলেছে যে রৌদ্র ভাইয়া পালিয়ে গিয়েছে, যার জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। আর আমি রৌদ্র থেকে ভালো ছেলে। আসো, তোমরা ভিতরে আসো। আজকে যদি নীলার মা বেঁচে থাকতো তাহলে এই দিনটা দেখে অনেক খুশি হতো। নীলার বাবার মুখে এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার আর বুঝতে বাকি নেই যে নীলার মা নেই। শ্রাবণী মা, তোর দুলাভাইয়ের বন্ধুদের একটু ওদের রুমটা দেখিয়ে দে, আর আমি ওদের নিয়ে যাচ্ছি। কথাটা বলে নীলার বাবা আমাকে আর নীলাকে দুজনকে উপরের রুমটা দেখিয়ে দেয়। নীলা ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে যায়। আর আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি ওর খাটের উপরে শুয়ে পড়লাম। আর ভালোভাবে তাকিয়ে দেখলাম রুমটা কত সুন্দর করে গোছানো, আর সবগুলো জায়গার মধ্যেই বই রাখা। নীলা অনেক সুন্দর করে তার রুমটা গুছিয়ে রেখেছে, আমার মতো গরুর মতো রুমটা রাখেনি। তো বিআই সাহেব, আমার সাথে চলুন, আপনাদেরকে আমার রুমটা দেখিয়ে দিই। না সরি, আমার না, আপনাদের। শ্রাবণী আমাকে আর ঈশানকে রুমটা দেখিয়ে দিয়ে যখন চলে যাবে, ওর হাতটা টেনে ধরি। তখন আমাদের এমন জিনিস দেখে ঈশান লজ্জায় ওয়াশরুমে ঢুকে যায়। বেআই, এটা কিন্তু ঠিক না। আপনি আমার হাত ধরেছেন কেন? কোনো বিয়ায় যদি বিয়ানের হাত ধরে তাতে এখানে ক্ষতি কিসের?
চাইছি বিয়ায় বিয়ান একটু রোম্যান্স করতে। ও মা, আপনি দেখি লজ্জা নেই? যদি এখন কেউ এসে পড়ে তাহলে কি করবেন? মানুষ ভালোবাসার জন্য কত কিছু না করে, আমি না হয় আজকে একটু মাইর খাইলাম। তাই নাকি? কথাটা বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে চলে যায়। আকাশ, ধন্যবাদ বন্ধু, তুই আজকে ম্যামকে বিয়ে করার জন্য আমি কাছে পেলাম আমার শ্রাবণীকে। রুমে ভালো লাগছে না দেখে আমি ওখান থেকে বের হয়ে ওদের কাছে আসতেই ওদের এমন নৃত্য কাহিনীটা দেখলাম। আরামজাদা আমাকে সাগরে ফেলে দিয়ে তুই দেখছি এখন মজা করছিস। হ্যাঁ বন্ধু, তোর জন্যই তো আমি আমার প্রেমিকাকে পেলাম। এখন আর কোনো সমস্যা নেই, ওর সাথে কথা বলতে পারবো, ও আবার তোর কাছে আসলে আমি দেখা করতে পারবো। শালা হরামি, এসব একদমই হবে না, তোকে আমি কখনোই দেব না আমার শালিটাকে। এর মধ্যে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, তখন শ্রাবণী আমার কাছে এসে বলে ওঠে, দুলা ভাই, দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে, আর আপু আপনার জন্য বিশেষ করে অনেক সুন্দর করে রান্না করেছে। কেন, আমরা কি করেছি? আপনি কি আমাদের জন্য একটু রান্নাও করেননি? না, শুধু রান্না করেছি আমার দুলা ভাইয়ের জন্য। আপনাদের জন্য কেন রান্না করতে যাব? আপনারা অন্য কোথাও গিয়ে খেয়ে আসুন। আমরা সবাই খাবার টেবিলে গিয়ে বসি। টেবিলের ওপর সবগুলো আমার পছন্দের খাবার, কিন্তু এত পছন্দের খাবার কি করে জানলো নীলা? জানে হয়তো, বা আম্মুর কাছ থেকে জেনে নিয়েছে। নীলা এত রান্না করতে পারে আমি জানতাম না। আসলে যে রাতে পারে সে চুলও বাঁধতে জানে। আপনি আমাকে একের পর এক খাবার দিয়ে যাচ্ছেন, আমি না পেরে তারপরও খাচ্ছি। এরপর খাওয়া দাওয়া শেষ করার পর রনি বলে ওঠে, আমাদেরকে কিন্তু কিছুক্ষণ পরে চলে যেতে হবে। কেন বাবা, তোমরা কোথায় যাবে আবার? আঙ্কেল, আমাদেরকে এখান থেকে সোজা রাজশাহী যেতে হবে। আগামীকাল আমাদের ভার্সিটিতে ক্লাস করতে হবে, কারণ কিছুদিন পর আমাদের এক্সাম। ও আচ্ছা, তাহলে তোমরা আমার এখান থেকে গাড়ি নিয়ে যাও, আমি আমার ড্রাইভারকে বলে দিব তোমাদেরকে পৌঁছে দিবে। রনি আর ঈশান দুজন চলে যাবে, সেই জন্য সবকিছু গুছিয়ে নিয়েছে। তখন ঈশান বলে ওঠে, বন্ধু, আসলে সুন্দর, কারণ এমন বাড়ি আমি বেশিরভাগ সময় তামিল সিনেমার মধ্যে দেখেছি, কিন্তু এই প্রথম হয়তো আমি থেকেছি। আগে কখনো নিজের চোখে দেখিনি, কিন্তু থাকার সুযোগ হয়েছে। আরে নীলার বাবার নাকি এই শহরের সব থেকে ধনী পরিবারের মধ্যে একজন। এই কথা তোকে মানতেই হবে যে ওই দুই বোনের মধ্যে কোনো অহংকার নেই, আর ওদের বাবার মতন এমন অ্যাটিটিউডও নেই। কারণ এত বড় লোক মানুষ কিভাবে কথা বলে সবার সাথে। তোর সাথে অন্য এ বিষয়, কিন্তু আমাদের সাথে কি সুন্দরভাবে কথা বলেছে। তার থেকে বড় কথা যে আমি কথা দিচ্ছি কখনো ঠকাবো না, সারা জীবন ওর সাথেই থাকবো। ওদের সাথে আরো কিছু সময় কথা বলে ওদেরকে এগিয়ে দেই। ওরা দুজন রাজশাহীর উদ্দেশ্যে চলে যায়। আমি রুমে এসে শুয়ে পড়লাম। এভাবে 2 দিন কেটে যায়। আমি নীলাকে নিয়ে আবার বাসায় চলে আসি। আসার সময় নীলার বাবা ওর ছোট বোন অনেক কান্না করেছে, কারণ নীলা তাদের অনেক আদরের। যাওয়ার সময় নীলার বাবা আমার হাত ধরে বলেছে যে কখনো যেন নীলাকে কষ্ট না দিই। আর নীলা অনেক কষ্ট সহ্য করে এসেছে। কিরে, এত রাত চলে এসেছিস? আমি আর তোর মা আমরা কিছুদিনের জন্য একটু ঘুরে আসবো, তোরা বাড়ির দেখাশোনা কর। কথাটা বলে আব্বু আর আম্মু আমাকে আর নীলাকে বিদায় জানিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। আমি তো ওদের চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আব্বু আর আম্মু আমাকে আর নীলাকে একা থাকতে আর সময় কাটানোর জন্য বাসা থেকে নিজেরাই চলে যাচ্ছে। তারা বুঝেছে আমাদের মধ্যে কিছু হয়নি, আমাদের এখনো ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। আমি রুমে এসে আমার জামা কাপড়গুলো চেঞ্জ করে ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঘাটাঘাটি করলাম। ফেসবুকটা অনেক পুরনো আর পরিচিত, অনেক বন্ধু বান্ধবী ফেসবুকে অ্যাড আছে। ফোনটা লক না রেখে আমি ওয়াশরুমে চলে যাই। আমার ফোনটা এত দামি না, আমি সাধারণ একটা অ্যান্ড্রয়েড চালাই, কারণ আমি কখনো বাবার কাছে ভালো কিছু আবদার করিনি, কারণ আমার বাবা এত টাকা পয়সা হয়ে ওঠেনি যে আমাকে ভালো একটা দামি ফোন কিনে দিতে পারবে। কিছুক্ষণ পর আমি ওয়াশরুম থেকে এসে দেখি আমার রুমে আমার ফোনটা নেই, সামনে একটা অ্যাপেল 16 Pro Max পড়ে আছে। ভালোভাবে খেয়াল করে দেখলাম যে এক কোণে আমার ফোনটা হাতে নিয়ে দেখে আমার ফোনের মধ্যে যত মানুষের ছবি ছিল সবাইকে ব্লক করে দিয়েছে, বিশেষ করে যত মেয়ে আছে সবাইকে। তখনই দেখলাম নীলা রুমে প্রবেশ করলো। ওকে জিজ্ঞেস করলাম, আপনি আমার ফোনের মধ্যে এগুলো কেন করেছেন, আর এই ফোনটা কার? তোমার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, তাই আমি ওই ফোনের সব ডাটা এখানে দিয়েছি। এটা আমি নতুন কিনেছি, এটা আপনাকে দিচ্ছি।
মানে আপনার ফোনটা তো খারাপ হয়ে গেছে তাই। তোমার ফেসবুকের মধ্যে অনেক মেয়ে অ্যাড ছিল, তাই আমি ওদেরকে সবাইকে ব্লক করে দিয়েছি। ফোনটা ছুঁড়ে মারি, আমার মাথাটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গিয়েছে তাই। এমন করছেন কেন? আমি কি আপনার মেয়ে বন্ধুদেরকে ব্লক করেছি তাই তার জন্য এমন রাগ করছেন? আমি আপনাকে এসবের জন্য বাধা দিচ্ছি তার জন্য? এবার যেন নিজের রাগটা কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগী গলায় বলে উঠলাম, আপনি নিজেকে কি ভাবেন? আপনি সিনিয়র বলে যা ইচ্ছা তাই করবেন আর আমি শুনে যাব? আমি কি আপনার কাছে একবারও বলেছি যে আমার ফোন পুরনো হয়ে গিয়েছে, আমাকে একটা ফোন দেন? আমার কারো করুণা বা সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি কারো জিনিস কখনো নেই না। আর আপনাকে কি আমি স্বামীর অধিকার দিয়েছি? কিসের অধিকারে আপনি এমন একটা কাজ করেছেন? তাও আবার আমার ফোন, আমার বন্ধু বান্ধব নাকি আমার প্রেমিকা নাকি আমার জন্য কিছু এসব না জেনে আপনি এত বড় একটা সিদ্ধান্ত কি করে নিলেন? আমার এসব কথা শুনে নীলা কান্না করতে লাগলো। আমি এসব বলে আমি বাসা থেকে বের হয়ে চলে আসলাম। বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছিলাম, তখনই ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে বলে ওঠে, কি রে, কি অবস্থা তোর? তোর তো দেখি কোনো খোঁজ খবরই নেই। আমরা আসি কখন এসেছিস? তুই তো দেখি কল একটা বারও করিসনি। ওদের কথা শুনে আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। ফোনটা কানে দিয়ে তখন আবার ঈশান বলে ওঠে, কি রে, কিছু হয়েছে নাকি? এভাবে চুপ কেন? কিছু বলছিস না যে? আসলে মনটা ভালো না রে বন্ধু। কেন, কি হয়েছে রে? তোর আবার কি হয়েছে? সবকিছু খুলে বল, সত্যি করে বল কি হয়েছে। এরপর ঈশানকে সবকিছু খুলে বলি। সবকিছু শোনার পর ঈশান বলে ওঠে, তুই হয়তো একটু বেশি করে ফেলেছিস। এমনটা করা উচিত হয়নি। মেয়েটা তোকে ভালোবাসে, নীলা ম্যাম তোকে অনেক ভালোবাসে, সেজন্য এমনটা করেছে। তোর এমন করা উচিত হয়নি। রাগ উঠে গিয়েছিল অনেক, কি করবে বল, তাই রাগের মাথায় এমনটা করেছি, না হলে হয়তো করতাম না রে ভাই। যাই হোক, ওর কাছে মাপ চেয়ে নিব। আর কিছু সময় কথা বলে কলটা কেটে দিই। এরপর দেখলাম হঠাৎ করে বৃষ্টি নামলো। আমি দৌড়ে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখলাম নীলা সোফায় শুয়ে পড়লো আর আমার জন্য খাবার বেড়ে রাখলো। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম, কিছু বললাম না। মধ্যরাতে প্রচণ্ড শরীরটা কেমন জানি না ব্যথা অনুভব করতে পারলাম। জ্বরে শরীরটা ফেটে যাচ্ছে, হয়তো বা বৃষ্টিতে ভেজার জন্য। আকাশটানি কেমন কাঁপতে লাগলো। আমি ওর মাথায় হাত দিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে জ্বর। এত রাতে ডক্টর পাবো কি করে, কি করবো কিছুই বুঝতে পারছি না। আমার শরীরটা ব্যথা যন্ত্রণায় আর হতে গিয়ে এতটা জ্বর উঠেছে, আমি কিছু বলতে পারছি না। তখন অনুভব করলাম কেউ আমার মাথার মধ্যে জলপটি দিচ্ছে। বুঝতে পারলাম যে নীলা সারা রাত ধরে আমার মাথায় জলপটি দিয়েছে। সারা রাত ঘুমায়নি, আমার মাথার পাশে ঘুমিয়ে পড়ে। আমি উঠতে যাব তার আগে নীলা ঘুম থেকে উঠে যায়। এরপর বলে ওঠে, আপনি ঘুম থেকে উঠবেন না, আমি ডাক্তার এনেছি। ডাক্তার বলেছে আপনাকে এখন রেস্ট করার জন্য। কথাটা বলে নীলা ওখান থেকে চলে যায়। সত্যি আমার হাত পা এবং কি শরীর খুব ব্যথা করছে। আমি এখনো মোটামুটি সুস্থ, পুরোপুরি না। কিছুক্ষণ পর নীলা আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। এরপর নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। আমি তো অপলক চোখে নীলার দিকে তাকিয়ে রইলাম আর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, কারণ গতকালকে যে ব্যবহারটা আমি ওর সাথে করেছি। সুস্থ হওয়ার পরে ওকে আমি আমার মনের কথা বলে দেব। ওকে আর কষ্ট দেব না, ওকে আর কষ্ট পেতে দেব না। এভাবে নীলা প্রায় 3 দিন আমার সেবা যত্ন করে আমাকে সুস্থ করে তোলে। আমি এখন মোটামুটি সুস্থ, তাই আমি বাইরে থেকে একটু হেঁটে আসি। আজকে আকাশটা কেমন জানি না মেঘলা মেঘলা করছে, বৃষ্টির দিন, তাই আর আকাশটা আজকে খুবই সুন্দর লাগছে। আজকে কেমন জানি না ওয়েদারটা খুব ভালো, রোমান্টিক। সন্ধ্যা হয়ে গিয়েছে, নীলা একা, তাই আমি বাসায় চলে আসি। বাসায় এসে রুমে দেখি কেউ নেই, মনে হয় নীলা ছাদে গিয়েছে। প্রায় সময় দেখি নীলা ছাদে চলে যায় আর কান্না করে, হয়তো বা আমার দেওয়া কষ্টগুলো নিতে পারে না। এসব কথা ভাবতে ভাবতে আমি যখন রুমে আসি তখন টেবিলের ওপর একটা ডায়েরি দেখতে পাই। তাই ডায়েরিটার সামনে গিয়ে দেখি ডায়েরির মধ্যে নীলার নাম লেখা। তাহলে এটা হয়তো নীলার। আমি ডায়েরিটা খুলতেই দেখলাম লেখা আছে জীবনের কাহিনী। তার মানে এটা নীলার জীবনের কষ্টের। তাই আমি এখানে ডায়েরিটা খুললাম আর প্রথম পৃষ্ঠায় লেখা আছে, আমি হতভাগী নিলাম। আমার জীবনে একটা দুঃখ, একটা কষ্ট, সেটা হচ্ছে আমার বাণী। ছোটোবেলায় আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার মা মারা যায়। ছুটি শেষ হওয়ার পর সবাই যখন তার মায়ের কাছে বাসায় ফিরত, আমি শুধু অপেক্ষা করতাম আমার মা কখন আসবে। আমার ছোটো বোন কান্না করে বলতো যে আপু আম্মু কোথায়, কিন্তু আমিও যে শুধু আম্মুর জন্যই অপেক্ষা করতাম। কিন্তু আমার কাছে কখনোই মা আসতো না, শুধু বাবা এসেই নিয়ে যেত।
কষ্টগুলো কখনো কাউকে বোঝাতে পারিনি। ভেবেছিলাম যে আমার জীবনে আসবে, যে আমার যে জীবন সাথী হবে, তাকে সব কিছু বলবো। সে আমার কষ্টগুলো সব কিছু মুছে দিয়ে আমাকে আপন করে নেবে। বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও নিজে খুব অসহায় মনে হতো, কিন্তু এই অসহায় কপালে যে সুখ থাকে না কখনোই। লন্ডনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরে আমি একটা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে নিয়োগ হয়ে থাকি। কিন্তু বাবার ইচ্ছেতে, বাবার পছন্দ অনুযায়ী একটা ছেলের সাথে বাবা আমার বিয়ে ঠিক করে। আমি কাউকে পছন্দ করতাম না, কারণ সবসময় ভেবেছিলাম আমি আমার স্বামীকেই আমার সব ভালোবাসা দেব। কিন্তু আমার যে সেই কপাল আর রইল না। কিন্তু শুনেছি সেটা নাকি পালিয়ে গিয়েছে। এরপর ওর চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়। আমি যে হতভাগী এটা আবার প্রমাণ হলো যখন আমি বাসর ঘরে আমার স্বামীকে দেখলাম। কারণ আমার স্বামী আমার জুনিয়র, কিন্তু আমি এটা জানি। বাট আমি এটা জানতাম না যে সে আমার স্টুডেন্ট। আমি সব কিছু মেনে নিয়েছিলাম, কিন্তু ও মানতে পারেনি। অথবা মানবে কি করে? আমি যে তার সিনিয়র, তার থেকে বড়, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি তার ক্লাসের ম্যাডাম। আমিও আস্তে আস্তে আকাশকে ভালোবেসে ফেলেছি, নিজের স্বামীর জায়গাটা ওকে দিয়ে ফেলেছি। কিন্তু ও তো আমাকে ভালোবাসে না। নীলার কষ্টগুলো শুনে আমার যেন চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি এই মেয়েটাকে এত কষ্ট দিয়েছি, আমার একদমই উচিত হয়নি। আমি নীলা, তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আপন করে নেব, আমার সারা জীবন আমার করে রাখবো এই বুকে। কথাটা বলে আমি ছাদের উপরে গেলাম। গিয়ে দেখি নীলা এক কোণে বসে আছে, ওর চোখের কোণে পানি। আমি ছাদে উঠে দেখে নীলা চোখের পানি মুছে বলে ওঠে, এ কি, আপনি ছাদে উঠেছেন কেন? আপনি না অসুস্থ? আপনি এখন ছাদে ওঠা মোটেও উচিত হয়নি। আপনি রুমে গিয়ে রেস্ট করেন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনছি। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তোমার সাথে এমন খারাপ ব্যবহার করেছি, তারপর তুমি আমার সাথে এমন কেন করছো? কারণ আপনি আমার স্বামী। আপনি আমার ছোট অথবা বড়, আপনি যেমনই হন না কেন, কারণ আপনি আমার স্বামী, তাই আমি আপনার জন্য সব কিছুই করতে রাজি। আমি নীলার হাত ধরে বলে উঠি, আমাকে ক্ষমা করে দাও তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। নীলা একটু মুচকে হাসি দিয়ে আমাকে বলে ওঠে, স্বামীকে কখনো তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে নেই। আমি নীলার মুখটা চেপে ধরে ওকে জড়িয়ে ধরি আর কান্না করতে করতে বলে উঠি, নীলা, বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। কিন্তু তুমি আমার সিনিয়র, আর তার থেকেও বড় কথা, তুমি আমার ক্লাসের ম্যাডাম। সেই জন্য আমি তোমাকে ভয়ে কখনো এসব কথা বলতে পারিনি। আকাশের মুখে এমন কথা শুনবো আমি নিজেও কল্পনা করতে পারিনি। আমি যেন এখন স্বপ্ন দেখছি। আমার মনের ভিতরে এতটা ভালো লাগা অনুভূত কাজ করছে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। কথাটা বলে আমি নীলাকে জড়িয়ে ধরি। তখন নীলা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে ওঠে, আমি এবার নীলার সামনে হাঁটু গেড়ে আমার হাতটা বাড়িয়ে দিয়ে নীলার উদ্দেশ্যে বলে উঠি, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। হাঁটু গেড়ে বসে চোখে ভেজা মুগ্ধতা। নীলা, হয়তো আমাদের শুরুটা ছিল ভুল বোঝাবুঝির, বাধ্যকতার, কিন্তু এখন আমি জানি আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমার জীবনের প্রতিটা কষ্টের অংশ হতে চাই, তোমার প্রতিটা হাসির কারণ হতে চাই। তুমি কি চাও আমাকে আবার নতুন করে একদম নিজের করে নিতে? তুমি আছো পাশে, তবু মনে হয় ভালোবাসাটা আজও বলা হয়নি, চোখে চেয়ে বলিনি হয়তো কখনো। তুমি ছাড়া আমার দিন চলে না প্রিয়। তুমি শুধু স্ত্রী নও, তুমি আমার ঘর। তোমাকে গাধা তোমাতে গাধা প্রতিটা সুখের পরশ। তোমার হাসিতে ভরে যায় হৃদয়, তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রেমময় আয়। আজ নতুন করে হাতটা ধরো, আবার প্রেমে পড়ো আগের মতো করে। চলো বউ, তুমি আমার হও প্রেমিকা, এই জীবনে তুমি হও আমার একমাত্র অধিকারিকা। তোমার নামে লিখবো জীবনের গান, তোমাকে নিয়ে স্বপ্নে সাজাবো নতুন ভোরের প্রাণ। তাই বলি আজ বিনীত কণ্ঠে, তুমি কি আমায় আবার ভালোবাসবে নীলা নতুন করে? আমি রাজি আকাশ, চলো আমরা এই সম্পর্কটাকে আবার শুরু করি, ভালোবাসা দিই, শুধু তুমি আর আমি। নীলার কপালে একটা নরম চুমো দিই। তোমার চোখের জল আর পড়তে দেব না নীলা, আমি তোমার জন্যই বাঁচবো, তোমার স্বপ্নগুলো পূরণ করতে চাই। নীলা চোখ বন্ধ করে শুধু একটা কথাই বলে, তোমাকে পেয়ে মনে হচ্ছে আমার জীবনের সব অভাব, সব পূর্ণতা আজ পূর্ণ হয়ে গেছে। চাঁদের আলো নেমে এসেছে ছাদের ওপর,
তারা দুজন সেই আলোর নিচে, ভালোবাসার এক নতুন শুরুতে। অতীতের সব কষ্ট পেছনে ফেলে দাঁড়িয়ে আছে পাশাপাশি চিরদিনের জন্য। নীলাকে বুকে জড়িয়ে রেখেছি। নীলা যেন আমার বুকটা তার সুখের স্থান খুঁজে পেয়েছে। তখন নীলা আমার উদ্দেশ্যে আবার বলে ওঠে, এই শোনো না, আমার না একটা বেবি লাগবে। ঠিক আছে, তোমার জন্য একটা বেবি আমি নিয়ে আসবো। এই ফাজিল ছেলে, কি বললে তুমি? কিনে নিয়ে আসবে মানে? আমি আমাদের নিজেদের বেবির কথা বলছি। আমাদের বেবি মানে? আমাদের বেবি সেটা আবার কি করে হয়? ও তাই, তাই না? তুমি জানো না কিভাবে বেবি হয়, তাই না? আমি তো ছোট মানুষ, আমি কিভাবে জানবো যে বেবি কি করে হয়? তুমি আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি জেনে যাব। কথাটা বলতে আমার শার্টের কলারটা ধরে রুমে নিয়ে যায়। এরপর শার্টটা খুলে ফেলে আর পাগলের মতো কিস করতে লাগলো। এরপর বাকি বাসর ঘরে যা কিছু হয় তা বাসর রাত হিসেবে আপনারা ধরে নিন। আজকের গল্পটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ভালো কমেন্টের আশায় আমরা গল্পটা লিখতে আগ্রহ পাই। অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেনই, মাস্ট বি। আর শেয়ারটা অবশ্যই করবেন। তাই গল্পটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।